আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আল্লাহ পাককে অশেষ ধন্যবাদ শুকরিয়া জানাই। আম, মানে আল্লাহ পাকের রহমতে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করতেছি যে মাওলানা সাব্বির আহমেদ উসমানী সাহেবের মতো এরকম একজন মানুষকে নিয়ে আলাপ করার সৌভাগ্য হচ্ছে, এবং এইরকম একটা সেমিনারে, অনলাইন সেমিনারে আমি উপস্থিত হতে পারছি যেখানে আমার শাইখ, আমাদের শাইখ ও হোসেন নাইমুল ভাই উপস্থিত আছেন। এছাড়াও আমাদের হুজুর, যিনি এই হামারা পাকিস্তান অনুবাদ করছেন, উনিও উপস্থিত আছেন। তো ইনাদের পাশে আমি যে বলবো, এটা একটা চরম সৌভাগ্যের বিষয়। কারণ যোগ্যতা বা কোনো দিক থেকে, সামর্থ্য কোনো দিক থেকেই, প্রথমত সাব্বির আহমেদ উসমানী সাহেবকে নিয়ে আলাপ করারও আমার যোগ্যতা নাই, দ্বিতীয়ত উনাদের পাশাপাশি এটা আমি থাকাটা কেমন জানি বেমানান। বাট এনিওয়ে, যেটা বিষয় হলো যে সাব্বির আহমেদ ওসমানী সাহেবকে নিয়ে আমার মতো অযোগ্য মানুষও সচেতন হতে পারছে, আল্লাহ পাক তৌফিক দিছে। এইরকম একটা সময় আমরা আসতে পারছি যে আমরা এখন উনার নাম নিয়ে এবং উনার মর্যাদা নিয়ে এবং উনার যেই উল্লেখযোগ্য অবদান অবদান অবিস্মরণীয় এবং আনপ্যারালাল, সেই সব নিয়ে কিছুটা হলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আলাপ করতে সক্ষম হচ্ছি। এমন একটা সময়ের ভিতরে আমরা পৌঁছাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি তো একজন, আমার ব্যাকগ্রাউন্ড ছিল একটা বাম সেকুলার ঘরানার। হ্যাঁ, সেখান থেকে আমি সাব্বির আহমেদ উসমানী পর্যন্ত পৌঁছালাম কিভাবে, এই উত্তর যদি আমি কিছুটা শেয়ার করি, তাহলে সেখান থেকে কেন উনাকে নিয়ে আমরা এই সময় আলোচনা করব, কেন উনি খুবই প্রাসঙ্গিক এবং আরো প্রাসঙ্গিক হবেন, সেইটা আমরা বুঝতে কিছুটা হলেও সক্ষম হব। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমার তো আর দেওবন্দি সিলসিলার অন্তর্গত আমি না, তবে আমি সৌভাগ্যবান। আমি আম, আমার রাহবার ছিলেন প্রফেসর হজরত হামিদুর রহমান সাহেব। তো উনি যেহেতু উনার রাহবার ছিলেন, আবার আম, হাফিজি হুজুর সাহেব। হ্যাঁ, এবং সেই মানে ইসলাহি সিলসিলা আবার বহন করছি, এমন একটা সিলসিলা যেই সিলসিলার একজন মধ্যমণি শীর্ষ পুরুষ হলেন সাব্বির আহমেদ উসমানী সাহেব। তো প্রথমে আমি যেটা বলবো, আমি যেটা আমার জীবনে ফিল করছি, সেটা হলো বয়ান। এই বয়ান বা ন্যারেটিভ, এই কথাটা আমরা প্রায় শুনি, প্রায় বলি। আমাদেরকে নানাভাবে এটার মধ্যেই থাকতে হয়, ডিসকোর্স। তো এই বয়ান এবং সত্য, এটা কখনো মিলে কখনো মিলে না, বেশিরভাগ সময় মিলে না। যে যার স্বার্থ অনুযায়ী, যে যার জায়গা থেকে যে যেভাবে দেখছে, সেভাবে সে তার বয়ান উপস্থাপন করে। উনি স্কলার হোক বা সাধারণ মানুষ হোক বা যেই হোক। তো বয়ান যখন উপস্থাপন করতেছে কেউ, ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা আসলে তার নিজেরই রিফ্লেকশন, চিন্তার রিফ্লেকশন, তার চৈতন্যের রিফ্লেকশন, জগৎ দুনিয়া সম্পর্কে তার যে বোঝাপড়া, সেটা রিফ্লেকশন। আমি যেই বয়ানের ভিতরে ছিলাম, সেটা প্রিডোমিনেন্টলি, হেজিমনিক্যালি বামপন্থী সেকুলার বয়ান। তো এই বয়ানের একটা মৌলিক আহ, বিষয় হইল যে শ্রেণী সংগ্রাম। তো শ্রেণী সংগ্রামের ভিত্তিতে এরা ইতিহাসকে দেখে। তো পাকিস্তান নিয়ে আমাদের আলাপ আলোচনার একটা স্টিগমা আছে, এখনো আছে, যদি কিছুটা কমে গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে স্টিগমাটা, এই যে বায়াসটা, যে এবং এখানে আমরা তো পাকিস্তান নিয়ে আলাপ করতে ভয়ই পেতাম। কিন্তু আনফরচুনেটলি সত্য হলো যে পাকিস্তান আমাদের এক অপরিহার্য সত্যের একটা পার্ট। বাংলাদেশ যদি একটা রাজনৈতিক ভাবে আমরা বাংলাদেশকে চিন্তা করি একটা রাষ্ট্র হিসেবে, আমরা অবশ্যই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ থেকেই শুরু করব, স্বাধীন বাংলাদেশ নিয়েই বলবো। কিন্তু এটার যে জিনিওলজি, সেই জায়গায় পাকিস্তান একটা ইম্পর্টেন্ট জায়গা, ভারতও একটা ইম্পর্টেন্ট জায়গা। এর আগে প্রি মানে ইন্ডিয়া, বা যেটাকে আমরা বলি যে আধুনিক ইন্ডিয়ার আগের যেই ভারত ছিল, মোগল আমল, সুলতানি আমল ইত্যাদি, এসবও ইম্পর্টেন্ট, এগুলা কোনোটাই আমরা বাদ দিব না। সেই
প্রপঞ্চগুলির, ফেনোমেনাগুলির সার্বিক আলোচনা করার আমরা চেষ্টা করব। তো ইতিহাস যখন আমরা ঘাটাঘাটি করি, ইতিহাস ঘাটার অনেক তরিকা আছে। এর মধ্যে বামপন্থী সেকুলার যে তরিকা, যে শ্রেণী সংগ্রাম ভিত্তিক বয়ান যেটা বললাম আমি, সেটাই কিন্তু একমাত্র না, এবং তার অনেক লিমিটেশন আছে। এবং তাদের ভিতর থেকে, পশ্চিমা জগতের ভিতর থেকে, শ্রেণী সংগ্রামে একসময় যারা খুব আস্থা রেখে ইতিহাস পর্যালোচনা করতেন, তাদের ভিতর থেকে নানাভাবে এটার মানে পর্যালোচনা বা ক্রিটিক হয়েছে এই বিশেষ দৃষ্টিভঙ্গি। এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে পাকিস্তান আন্দোলনের একজন প্রবাদ পুরুষ ছিলেন হচ্ছে আমাদের শাব্বির আহমেদ উসমানী সাহেব। তো এই পাকিস্তানকে বামপন্থীরা সাধারণত দেখে এইভাবে, তাদের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ একটা অংশ একেবারেই খারিজ করে, যারা কিনা আমরা উগ্র সেকুলার বলি। তারা বলে যে পাকিস্তান মাত্রই খারাপ, পাকিস্তান মাত্রই ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক, ব্লা ব্লা ব্লা। এবং তার সাথে একাত্তরে পাকিস্তান যে যুদ্ধ আমাদের উপরে, যে আক্রমণ করছিল, যেই ধ্বংসলীলা চালাইছিল, যে হত্যাযজ্ঞ চালাইছিল, যে গণহত্যা চালাইছিল, সেটাকে আমরা যুক্ত করে দিয়ে পাকিস্তানের চেতনাটাকেও খারিজ করে দেয় এই উগ্র সেকুলার অংশটা। আরেকটা অংশ আছে গুড সেকুলার অংশ, ওরা বলে হ্যাঁ পাকিস্তানের যে প্রয়োজনীয়তা ছিল না তা না, পাকিস্তানের তো একটা প্রয়োজনীয়তা ছিল, সেটা হলো শ্রেণী সংগ্রামের ভিত্তিতে। কি সেটা? সেটা হলো জমিদার ভার্সাস প্রজা। হুম। যে জমিদারের অত্যাচারের বিপরীতে প্রজারা যখন ক্ষমতায়িত হচ্ছিল, প্রজা ক্ষমতায়নের একটা স্তর হলো পাকিস্তান। এটা তাদের যে গ্র্যান্ড ন্যারেটিভের যে স্ট্রাকচার এবং তার যে তাত্ত্বিক ভিত্তি, সেটা হলো ফিউডালিজমের বিরুদ্ধে লড়াই করবে, করে বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন হবে, তারপর বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশন থেকে সোশ্যালিজম, সোশ্যালিজম থেকে কমিউনিজম। এই যে ইতিহাসের যে পর্যায়, এই মডেলের সাথে এই বক্তব্য, গুড সেকুলারদের এই বক্তব্য খাপ খায়। আমরা এখন সাব্বির আহমেদ ওসমানীর কথা বলবো। তো আমরা তো জানি যে উনি যেই একটা খুবই গুরুত্বপূর্ণ সিলসিলার মানে মানে বংশে উনার জন্ম হয়, তাই না? তো উনার জন্ম, উনার বাবা, উনার ভাই, এরা সবাই মানে আলেম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। তো তারপরে আমরা যেটা দেখতে পারি যে উনি উনার যেই উস্তাদ, হ্যাঁ, মাহমুদ হোসেন দেওবন্দি, তো উনি আরেক প্রবাদ পুরুষ। হ্যাঁ, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবাদ পুরুষ। তারপরে আমরা এটাও দেখতে পারি যে আম, উনি যেটা করছিলেন, এই যে আমি বললাম কেবল শ্রেণী সংগ্রাম এবং জমিদার ভার্সাস প্রজা। তো মৌলানা সাব্বির আহমেদ ওসমানী হচ্ছেন একজন ঐতিহ্যবাহী, আমরা যেটা করি একদম ট্র্যাডিশনাল আলেম। তো আমরা ইসলামিজমকে এইভাবে পাঠ করি, আমাদের বুঝতে সুবিধা হয় যে ইসলামিজম বলে কোনো এক একটা বিষয় কিন্তু নাই, বা ইসলামিজমের ভিতরেও নানা ধরনের প্রবাহ আছে, স্ট্রিম আছে, ধারা আছে, জনরা আছে। তো এর মধ্যে ঐতিহ্যবাহী ইসলাম পন্থাকে আমরা ধরে নিতে পারি। তো ঐতিহ্যবাহী ইসলাম পন্থা উপমহাদেশের একজন অন্যতম মানে শীর্ষ পুরুষ। অন্যতম বলবো না, আমি যদি ধরি যে উনার কাছ থেকে আধুনিক রাষ্ট্রর পর্যায়ে, মানে এটাকে আমাদের মনে রাখতে হবে, আমরা চিহ্নিত করতেছি ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ডের পরে একটা আধুনিক রাষ্ট্রের যুগ শুরু হয়, যেটা আজাদি, 47-এর আজাদি থেকে শুরু করে নানাভাবে একাত্তর হয়ে এখন পর্যন্ত বর্তমান, আমরা বাংলাদেশের সাপেক্ষে কথা বলছি। তো এখন এটা আধুনিক পিরিয়ড। তো আধুনিক পিরিয়ডে উপমহাদেশের যে ইসলাম পন্থা, তার মধ্যে সাব্বির আহমেদ উসমানী। ইসলাম পন্থা কাকে বলছি এটাও আমি বলি। আমি ইসলাম পন্থা বলতে বুঝি ক্ষমতা এবং রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র সম্পর্কিত যেই আহ, ইসলামীদের যেই তাত্ত্বিক অবস্থান এবং তাদের যেই রাষ্ট্রচিন্তা, সেই রাষ্ট্রচিন্তা এবং তাদের যে আমল, সেই চিন্তা অনুযায়ী তারা যে পদক্ষেপগুলা নিচ্ছেন বা নিবেন বা আগেও নিছেন, এই পুরাটাই হলো ইসলাম পন্থাকে আমি হিসাবে আমি চিহ্নিত করি। তো এর মধ্যে আমরা প্রবণতা আকারে দেখতে পাই যে উপমহাদেশের কথা বলছি, ঐতিহ্যবাহী ধারা আছে, যেই ধারা সাব্বির আহমেদ উসমানী একজন প্রবাদ পুরুষ। আর আধুনিক ধারা আছে, যেই ধারার ভিতরে মাওলানা মাওদুদি আছেন, বা এই যে জিন্না আছেন, ইকবাল আছেন, হ্যাঁ, ইত্যাদি, ইনারা আছেন। তো এটাও আধুনিক ধারা। তো পাকিস্তান সেই সময় সাব্বির আহমেদ উসমানী এবং আমি যাদের নাম বললাম, তারা সবাই মিলে ইসলামের সকল ধারা মিলে যে ট্রানজিশনটা হলো,
সাতচল্লিশের, হ্যাঁ, মানে ব্রিটিশ ভারত থেকে শুরু করে রানীর শাসন থেকে শুরু করে বা রাজার শাসন থেকে, ব্রিটিশ রাজের শাসন থেকে শুরু করে যেই পট পরিবর্তনটা হলো, যখন ক্ষমতার পরিবর্তনটা হলো, সেখানে ব্রিটিশদের স্বার্থ ছিল যে আমরা এখানে উপনিবেশিক ধারাটা অক্ষুণ্ণ রাখবো, বহমান রাখবো। সেটা কিভাবে রাখবো? সেটা শাসনতন্ত্রের ভিতর দিয়ে রাখবো। মানে উপনিবেশী শক্তি চলে গেছে, কিন্তু উপনিবেশিকতা রয়ে যেন যায়, সেই রয়ে যাওয়ার অন্যতম মূল বিষয় ছিল হলো আধুনিক গণতান্ত্রিক বা রিপাবলিকান স্টেট। ঠিক আছে? এই রিপাবলিকান রাষ্ট্র ভারতে পরিপূর্ণভাবেই স্থাপন করা গেছিল, কিন্তু পাকিস্তানে এসে বাদ সাধলেন যারা, তারা হলো পাকিস্তানি মুসলিম যারা ছিলেন এবং আহ, ইসলামপন্থী যারা ছিলেন, তারা তারা বললেন যে না, হুবহু আমরা উপনিবেশিক কাঠামো ফলো করব না। এইখানেই হলো সবচেয়ে মৌলিক অবদান হলো সাব্বির আহমেদ উসমানী, সাব্বির আহমেদ উসমানী সাহেবের। কেন? কারণ এর আগে আমরা সাধারণত এই যে এখানে কিন্তু বয়ানের আবার আরেকটা উদাহরণ আছে, যে বয়ান আমি বললাম, বয়ানের উদাহরণ দিলাম কি বামপন্থী সেকুলারদের বয়ান। এখন আমরা দেখব যে এই পাকিস্তানের বয়ানের মধ্যে আরেকটা বয়ান আছে, যেটা হলো মুসলিম জাতিবাদী বয়ান। তো মুসলিম জাতীয়তাবাদীরা এরাও কিন্তু ইসলাম পন্থ এবং পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ অংশ, অবিচ্ছেদ্য অংশ, এবং এদের ছাড়াও কিন্তু পাকিস্তান সম্ভব হইতো না। তারা কারা? তারা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব, ইকবাল সাহেব, ইনারা। আর মাঝামাঝি যিনি অবস্থান করছেন, মানে এই দুই ঘরানার ব্রিজিং হিসাবে, তিনি হলেন মাওলানা মওদুদী সাহেব। তো এই যে আমি এই যে প্রজেক্টের কথা বলতেছি, তার মানে কি পাকিস্তানে আমরা পাকিস্তান দিয়ে স্টিগমা গুলা বাদ দিই, যে পাকিস্তান একাত্তরে কি ছিল, হ্যান ত্যান হাবি যাবি, এই জিনিসগুলো বাদ দিয়ে অবজেক্টিভলি একটু পাকিস্তানকে বোঝার চেষ্টা করি। তো পাকিস্তানে যে মুসলিম চৈতন্যের উদয় হয়েছিল, এর মধ্যে নানা স্ট্রিম ছিল, কোনোটা প্রধান কোনোটা অপ্রধান, এভাবে আমরা বলবো না, কার অবদান কি সেই হিসাবেই আমরা বিচার করব। প্রথমত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূমির প্রশ্ন, সেই প্রশ্নে মুসলিম জাতিবাদীদের, জাতীয়তাবাদীদের অবস্থান এবং তাদের যেই অবদান, এটা অনস্বীকার্য। এবং যখনই আমি, এটা একটা পর্যায়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূমি, এইটা যখনই অর্জিত হলো, তখনই প্রশ্ন আসলো ক্ষমতার প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূমি হবে, কিন্তু তাহলে আমরা কি সেই ব্রিটিশ রাজের যে উপনিবেশিকতা সেটাই বহমান রাখবো, নাকি এখানে আমরা এমন কোন শাসনতন্ত্রের উদ্বোধন ঘটাবো, এমন ক্ষমতার উন্মেষ ঘটাবো যেটা আমাদের মতো। মানে ঠিক আছে, আমি মেনে নিলাম এখানে একটা আধুনিক রাষ্ট্র হবে, কিন্তু সেটা কি হুবহু সেকুলার হবে? হুবহু সেকুলার কিরকম? যেমন একাত্তরের এপ্রিল ঘোষণাপত্র আমরা দেখতে পারি সাম্য মানবিক মর্যাদা, কিংবা বাহাত্তরের সংবিধানে আমরা দেখতে পারি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি। তো এটা হলো সাংবিধানিকভাবে বলছি, কারণ সংবিধান বা বিধান হলো রাষ্ট্রের ক্ষমতা প্রসঙ্গে রাষ্ট্র নাগরিকের ক্ষমতা সূত্রে যেই সম্পর্ক বা বন্ডেজ হবে, সেটার দলিল, সেটার কাবিননামা হলো সংবিধান। এই সংবিধান কিরকম হবে, সেই প্রশ্নে একাত্তরে দুইটা জিনিস আমরা দেখতে পারি, এবং বাহাত্তরে, মানে একাত্তরে এবং বাহাত্তরে এই দুইটা জিনিস আমরা দেখতে পারি। এটা হলো আমরা আবার ফেরত গেছি সম্পূর্ণ ইউরোপীয় ধারায়, একদম হুবহু ইউরোপীয় ধারায়। এটা শুরু হয়েছিল ঘোষণাপত্রের সাম্য মানবিক মর্যাদা দিয়ে, আর বাহাত্তরে এই সাম্য মানবিক মর্যাদাটাকে এক্সটেন্ড করে একই জিনিস, কিন্তু অনেকে বলবেন, আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করবেন, ওই যে বললাম বয়ান, ন্যারেটিভ। তো ওই ন্যারেটিভ দিয়ে সত্যকে নানাভাবে ঘুরায় পেঁচায় ওরা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, যে বাহাত্তরে সেকুলারিজম ছিল, আসলে একাত্তরে ঘোষণাপত্রে সেকুলারিজম ছিল না। ইনারা একেবারেই অসত্য প্রচার করতেছেন, কারণ সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার, এটা হচ্ছে সেকুলারিজমের তিনটা পিলার। ইসলামের যেমন পাঁচটা পিলার আছে, সেকুলারিজমের তিনটা পিলারই হলো এটা। তো বাহাত্তরে আর কি করছে, যে এতগুলা শব্দ একসাথে না বলে একটা শব্দে প্রকাশ করছে, সেটা হলো সেকুলারিজম। তার মানে বাহাত্তরের সংবিধান একাত্তরের ঘোষণাপত্রেরই একটা অনিবার্য সাংবিধানিক রূপ। তো আমি যেটা বলতেছি, ক্ষমতার প্রশ্ন সাতচল্লিশে কিরকম ছিল, সাব্বির আহমেদ উসমানী সাহেবের অনবদ্য যেই অবদান, যেটা আনপ্যারালাল, সেটা হলো
প্রথমত আমি যেটা বলি, কারণ উনার যে ইলমি আহ অবদান, সেটা বলার মতো বিদ্যা আমার নাই। এটার জন্য আজকে আমার পরে আমার উস্তাদ নাইমুল সাহেব আছেন, উনি বলবেন। তো আমি যেটা বুঝি আমি সেটাই বলতেছি, যেই সাব্বির আহমেদ উসমানী শুধু মানে যে জনগণের যেই সাব্বির আহমেদ উসমানী একজন রাজনৈতিক নেতা হিসাবে চিন্তক আকারে, দিক নির্দেশন রাজনৈতিক রাহবার আকারে, সেই জায়গা থেকে আমি মনে করি যে উনি খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে আমাদের সকলের জন্য। উনি পাকিস্তানের সংবিধানের প্রথম যে অবজেক্টিভ রেজলিউশনটা হলো, এটা সম্ভবত 48 না 49 সালে, আমি ঠিক মনে নাই। তো ওইটার ওইটার উনি প্রাণ ভোমরা ছিলেন, হলেন আমাদের সাব্বির আহমেদ উসমানী সাহেব, যার আম, ওফাত দিবস আমরা আজকে পালন করতেছি। তো তিনি কি করছেন আসলে? তিনি দেখলেন যে আমরা তো মুসলিম সংখ্যাগুরু, আমরা উপনিবেশিক মানে ব্রিটিশদেরকে তাড়াইছি যেভাবেই হোক, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে না হোক, মানে কনসেন্ট মেকিং এর মাধ্যমে, হ্যাঁ, আমরা তাদেরকে তাড়াইতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় আরেকটা অর্জন করছি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ ল্যান্ডও পাইছি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো তো কাহিনী শেষ হয় নাই। ওই যে বললাম, এটার ক্ষমতার ভিত্তি কি হবে? জনগণ। আমরা মুসলিম হলো বান্দা, ঠিক আছে, আমরা বান্দা। আমাদের প্রথম ক্ষমতার সম্পর্ক একজন মুসলিম আপনার আমাদের কার সাথে? আল্লাহ পাকের সাথে। আমরা কার ক্ষমতার আনুগত্য প্রথম আমাদেরকে দিতেই হবে? আমরা যে দেশেরই নাগরিক হই না কেন, আমরা বাংলাদেশি হই, আমরা ইন্ডিয়ান হই, পাকিস্তানি হই, হোয়াট এভার, যেটা আমাদেরকে না দিলে না। ওইটা তো ঘুরতে পারে, আমরা ইচ্ছা করলে নাগরিকত্ব চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা ইচ্ছা করে কি আল্লাহর ক্ষমতার আনুগত্য অস্বীকার করতে পারি? প্রশ্নই আসে না। এটা তো আমাদের মৌলিক জায়গা, অস্তিত্বের মানে একেবারে উদয় বিন্দু। ইমান, চৈতন্য, এই যে গাইস্ট কথাটা বললাম, চৈতন্য, এই চৈতন্যের প্রথম প্রকাশই হলো ইমান। তো আমরা যদি এমন কোন রাষ্ট্র বানাই যেখানে আমাদের এই ইমানের ন্যূনতম আহ, প্রকাশটা স্বীকৃত না সাংবিধানিক ভাবে, তাহলে আমাদের অবস্থা কি হবে? অ্যালিয়েনেটেড হয়ে যাব না আমরা ওই রাষ্ট্র থেকে? তাই না? আমাদের বান্দাত্ব থাকবে একদিকে, আমাদের নাগরিকত্ব থাকবে আরেক দিকে। আবার এট দ্য সেম টাইম আমাকে এমন একটা রাষ্ট্রের আনুগত্য, রাষ্ট্রর কিন্তু আনুগত্য স্বীকার করতে হয় বাই দ্য ওয়ে, তা না হলে কি হয়? রাষ্ট্রদ্রোহ হয়, তাই না? তা আমরা রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র, পশ্চিমা আধুনিক রাষ্ট্র, যেই রাষ্ট্রের উদয় হইছে অ্যাবসোলুটিস্ট স্টেট থেকে, যেই স্টেটের উদয় হইছে ইউরোপীয় খ্রিস্টানিটির মধ্যে যেই বহু বছর ধরে সংঘাত যুদ্ধ ছিল, সেই যুদ্ধ নিরসন করার জন্যে অ্যাবসোলুটিস্ট অ্যাবসোলুটিস্ট স্টেটগুলি উদয় হয়, রাজন্য ভিত্তিক, রাজা ভিত্তিক। কিন্তু এটা অ্যাবসোলিউট স্টেট, আগেকার মতো না। যেমন আমরা সবার নাম শুনছি, আম, বিশেষ করে আম, আমরা কি বলবো, জন লক, বার্কলে, হ্যাঁ, ইনাদের তো নাম শুনছি, তাই না? এইরকম ইউরোপিয়ান চিন্তাবিদরা যারা, যেমন লেভিয়াথান যিনি লিখছেন, থমাস হবস অ্যাবসোলিউটিস্ট স্টেট মানে কি? অ্যাবসোলিউটিস্ট স্টেট কোনটা? যেমন লুই কত, মানে মানে যাকে ক্ষমতাচ্যুত করার পরে ফরাসি বিপ্লব হলো, সে রাজা লুইয়ের যেই রাষ্ট্রটা ছিল ওটা হলো অ্যাবসোলিউটিস্ট স্টেট। তো এই স্টেটটা কিভাবে তৈরি হয়েছিল? খ্রিস্টিয়ানিটির মধ্যে যেই সিভিল ওয়ার, হ্যাঁ, সেই সিভিল ওয়ারকে নিরসন করার জন্য। আবার এই অ্যাবসোলুটিস্ট স্টেটের ভিতরে যেই সার্বভৌমত্বর কনসেপ্টটা বিকশিত হলো, সেটা হলো রাষ্ট্রটা, রাজা হলেন একজন সার্বভৌম, সর্বময় সার্বভৌম একটা একজন ব্যক্তি, যার ভিতরে ঐশ্বরিক সার্বভৌম এসে পড়ছে। এবং খ্রিস্টানিটির আরেকটা বিষয় হলো যে মানুষ, জিসাস ক্রাইস্ট ঈশ্বর পুত্র বা ঈশ্বর হোয়াটএভার, মানে ঐশ্বরিকতার মানবীয় প্রকাশ যীশু খ্রিস্টের মধ্যে। এটা আমি ইউরোপীয় কথা বলছি, ওই দিক থেকে ওরা এভাবে চিন্তা করছে। তো এটা আমরা থমাস হবসের লেভিয়াথান পর্যন্ত যদি পড়ি, শুধু এইটুক যদি পড়ি, এটা খুব সুন্দরভাবে লেভিয়াথানে উল্লেখ করা আছে কিভাবে হইল, এবং সেই সভরেনিটির যেই মৌলিক বিষয়টা কোন জায়গায়। তো এই সভরেইন যেই রাজা লুই,
উনি হলেন ঐশ্বরিকতার একটা অ্যানথ্রোপোমরফিক ফর্ম। মানে ঐশ্বরিকতাকে যদি কোনো মানুষের মধ্যে প্রকাশিত হয়, ঐশ্বরিক অবতার হইল রাজা লুই, এই যে সার্বভৌম। এখন ফরাসি বিপ্লব হইল, লুইকে তো তারা গিলোটিনে মাইরা ফেললো তার পরিবার সহ। তো তাহলে এখানে তো আর রাজা তে কিভাবে সভরেন হইলো, তাই না? এখন নতুন সভরেন হইছে কে? এখন কি বিপ্লবীরা আবার একটা রাজা তৈরি করবে? না। তখন বিপ্লবীরা দেখলো সভরেনিটির, রাজা লুইয়ের যে সভরেনিটির বিষয়টা ছিল, যে ক্ষমতার স্বরূপটা ছিল, এবং রাজা লুই একজন ব্যক্তি মানুষের ছিল, তো ওরা করলো কি, এই সভরেনিটিটাকে দিয়ে দিল জনগণের মধ্যে অ্যাবস্ট্রাকশন লেয়ারে, অ্যাবস্ট্রাক্ট একটা লেয়ারে, বিমূর্ত একটা লেয়ার তৈরি করো, সেটাই হলো রাষ্ট্র। তখন থেকে বলা শুরু হইলো জনগণ সার্বভৌম এবং রাষ্ট্র সার্বভৌম। এখন এইটাই হলো, মানে কি বলবো, 19-20 করে এইটাই হলো ইউরোপীয় বা পশ্চিমা সার্বভৌমত্বের রূপ। আমি খুবই সংক্ষেপে, খুবই ন্যারো করে বললাম, মোটা দাগে বললাম আর কি। এখন সাব্বির আহমেদ উসমানী সেই সময়, যে আমি এখনো অনেক আলেম ওলামা বা তালিবুল ইলমেদের সাথে কথা বলে এই জিনিসটা বুঝতে পারি, যে তারা হয়তো এই যে পশ্চিমা সার্বভৌমত্বের এই যে রূপটা, মানে এটা রীতিমতো ওরা আল্লাহর সার্বভৌমত্ব দাবি করে বসছে রাষ্ট্র, এই জিনিসটা ওনারা ঠিক পরিষ্কারভাবে বুঝেন না। তো আর সাধারণরা তো বুঝেই না, তারা অ্যাজ ইট ইজ নিয়ে নিছে। তা কিন্তু আমাদের অত্যন্ত পরম সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহ পাক সাব্বির আহমেদ উসমানী সাহেবের ভিতরে এই বোধটা জাগ্রত করছিলেন চূড়ান্ত মাত্রায়। শুধু তাই না, শুধু উনি একা না, এই বোধটা আলেম ওলামা সবার মধ্যে কম বেশি সেই সময় ছিল। এই বোধটা আধুনিক রাষ্ট্রের মধ্যে উপযোগী করে, আধুনিক রাষ্ট্রের জন্য উপযোগী করে মাওলানা মাওদুদী সাহেবও তার হাকিমিয়া তত্ত্বের মধ্যেই দিয়েছেন। হাকিমিয়া তত্ত্ব কিন্তু মাওদুদী সাহেবের মৌলিক কোনো কিছু না। এটা খুব স্বাভাবিকভাবে, মানে আমরা তো আল্লাহর ক্ষমতাকেই সর্বোচ্চ ক্ষমতা হিসেবে নিব, তাই না? এই কনফ্লিক্টটা রেজলিউশন হয়েছে চমৎকার ভাবে। আধুনিক রাষ্ট্র এবং আল্লাহর ক্ষমতা, এবং আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বটা এবং আল্লাহর সার্বভৌমত্বটা, কনফ্লিক্টটা রেজলিউশন হয়েছে, মীমাংসা হইলো সমঝোতার মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে 49 সালে। সেটার একেবারে স্থপতি ছিলেন সাব্বির আহমেদ উসমানী সাহেব। উনি কি করলেন? উনি বললেন, উনি এমন একটা ঘোষণা দিলেন, যেই ঘোষণাটা ছিল এইরকম, পাকিস্তানের সংবিধানের প্রথমেই আপনারা পাবেন এটা, হ্যাঁ, একদম প্রথমে, যে আল্লাহ পাক শুধু পাকিস্তান রাষ্ট্র, মানে বক্তব্যটা এরকম, আমি বুঝাই বলতেছি, হুবহু নিবেন না, আল্লাহ পাক শুধু পাকিস্তান রাষ্ট্র না, আল্লাহ পাক হলো সবকিছুর উপরে সার্বভৌম। এবং উনার বরাদ্দকৃত ক্ষমতা, হ্যাঁ, অংশ হিসাবে সেই, মানে সূত্রে, আল্লাহ পাকের সার্বভৌমত্বতার সূত্রে পাকিস্তান রাষ্ট্র, উনি পাকিস্তান রাষ্ট্র তৈরি করার তৌফিক জনগণকে দিছেন, যেটাই জনগণ করতেছে। কথা আছে অবজেক্টিভ রেজলিউশনটা কি? আমরা এই যে আমি সব কিন্তু প্রাসঙ্গিক ভাবেই বলতেছি, আমরা এখন একটা সংবিধান নিয়ে বিতর্ক, এটা আমরা একদম দেখতে পাচ্ছি, এটা কংক্রিট। এখন দাবি আসছে যে এই সংবিধানটা ওই স্বৈরাচারী হাসিনা সরকারের সময় ছিল, সেই সংবিধানটা বাতিল করে দাও। একটা গোষ্ঠী, এরা অবশ্যই প্রথম আলো গোষ্ঠী, তারা বলতেছে যে না, বাতিল করা যাবে না, এটা করা উচিত না, কারণ বেসিক প্রিন্সিপাল বলে একটা জিনিস তারা কয়েন করছে। এই বেসিক প্রিন্সিপালটা আরেকজন পশ্চিমা আইনজ্ঞের বরাতে উনারা বানাইছেন আর কি, যাই হোক সেটা ভিন্ন প্রশ্ন। বেসিক প্রিন্সিপাল অনুযায়ী ওই যে 72-এর সংবিধানের যে সমস্ত মূলনীতি, ওইটাকে চেঞ্জ করা যাবে না। কি করতে হবে? আমরা জিনিসটাকে কিছু কিছু জায়গায় অ্যামেন্ড করব, ভিতরে টেকনিক্যাল অ্যামেন্ডমেন্ট, নির্বাচন কতটুকু হবে, এইটা কি ওইটা কি, হ্যাঁ, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য কি হবে, হ্যাঁ, বিচার বিভাগ কিরকম হবে, কয়টা বিচারক থাকবে, ভাইস প্রেসিডেন্ট থাকবে কিনা, ভাইস প্রাইম, মানে কি বলবো, সহকারী প্রধানমন্ত্রী থাকবে কিনা, এই সমস্ত জায়গায় আমরা একটু যোগ বিয়োগ করব, কিন্তু বেসিক প্রিন্সিপালে হাত দেওয়া যাবে না। বেসিক প্রিন্সিপালটা কি? বেসিক প্রিন্সিপালটা হইল বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ইত্যাদি, তথা সাম্য মানবিক মর্যাদা।
এখন অনেকে বলবেন সাম্য মানবিক মর্যাদা তো ইসলামেও আছে। ভাই, ইসলামে সাম্য মানবিক মর্যাদা আছে কিনা সেটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো, সুনির্দিষ্টভাবে এপ্রিল ঘোষণাপত্রে যে সাম্য মানবিক মর্যাদা ছিল সেটা একটা সুনির্দিষ্ট অর্থ আছে। এটা কোনো বয়ান না, এটা ন্যারেটিভ না, এটা আমি বানাই নাই। এটা এইটা যারা লিখছেন ওই সংবিধান তারাই বানিয়েছে। তারা কে? ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঠিক আছে? তো তারপরে ইন্ডিয়ান বিএসএফ এর একজন কমান্ডিং অফিসার, যেটা আমরা রুস্তমজির বইয়ের মধ্যে যে তথ্য পাই। এদেরও চাইতে উপরে যিনি আছেন তিনি হইলেন সুব্রত রয় চৌধুরী, ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী। উনি কে? উনি হইলেন ইন্দিরা গান্ধীর একজন উপদেষ্টা। এবং ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরীর মানে খুবই বিখ্যাত বই জেনেসিস অফ বাংলাদেশ। এই জেনেসিস অফ বাংলাদেশ একটা আইনগত দলিল, যেটার উপরে ভিত্তি করে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে। তার মানে বাংলাদেশটা কেমন হবে, বাংলাদেশের সংবিধান কিরকম হবে, এইটা সুব্রত রায় চৌধুরী এপ্রিল ঘোষণাপত্রেই উল্লেখ করে দিয়েছেন। সেটা হবে সাম্য মানবিক মর্যাদা। সাম্য মানবিক মর্যাদা কি? সাম্য মানবিক মর্যাদার এই সাম্য কথাটা কোত্থেকে আসে? ফরাসি বিপ্লবের সময়, ফরাসি ফার্স্ট রিপাবলিক যখন হয়েছিল, রবেসপিয়ারের যেই আহ, ইয়ে ছিলেন, ওনার নাম ভুলে গেছি আমি, দিতে পারবো পরবর্তী সময়, কেউ জানতে চাইলে আমি দিতে পারবো, আমার মুখস্থ শক্তি ভালো না। তো উনি বলছিলেন যে আমরা ওই যে রাজা লুইকে, রাজা লুইয়ের ঐশ্বরিক যে সভরেনিটি, এটাকে ধ্বংস করে, রাজা লুইয়ের রাজত্ব ধ্বংস করে জনগণের সার্বভৌম ফরাসি সংবিধান তৈরি করলাম। এই ফরাসি সংবিধানের তিনটা মূল মন্ত্র, সেটা কি? নাম্বার ওয়ান, লিবার্টি, মুক্তি। নাম্বার টু, ইকুয়ালিটি। নাম্বার থ্রি, ফ্র্যাটার্নিটি, ঐক্য, ব্রাদারহুড। এই যে নাম্বার টু, ইকুয়ালিটি, এইটাই হলো বাংলাদেশের এপ্রিল ঘোষণাপত্র 71-এর ইকুয়ালিটি। তো আমাদের এখানে খুব বড় কথা বলাও একটা বলবো, যে সেটা হলো আহ, আমরা খুবই সঙ্গত কারণে, ন্যায্য কারণে 71-এ স্বাধীনতা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছি। সেটা কি ছিল? সেটা হলো পাকিস্তানিদের পক্ষ থেকে, পশ্চিম পাকিস্তানিদের পক্ষ থেকে যে বৈষম্য নীতি, এই যে যেই বৈষম্য নীতির কারণে শেখ হাসিনাকে আমরা তাড়াইলাম। তো সেই বৈষম্য নীতি এবং ন্যায্য চুক্তি অবমাননা করছে তারা। একটা ইলেকশন হয়েছে, ইলেকশনে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ জয়লাভ করছে, তাদের হাতে ক্ষমতা দেয় না দিয়ে ধানাই পানাই করতেছে। এইগুলা যথেষ্ট কারণ স্বাধীনতা যুদ্ধের জন্য, কোনো সমস্যা নাই। এগুলা যথেষ্ট কারণ ছিল। এই স্বাধীনতা যুদ্ধের যে উল্টায় গেল, এই যে পশ্চিম পাকিস্তান যে ভেঙে গেল, বাংলাদেশ যে স্বাধীন হইল, এই দুইটা কারণেই যথেষ্ট। কিন্তু এখানে একটা কথা রাখতে হবে, মানে চাঁদেরও কলঙ্ক থাকে, তাই না? তো সেইভাবে বাংলাদেশের স্বাধীনতার এই উন্মেষ পর্ব, এই ওমেগা পয়েন্ট, হ্যাঁ, এই যেখানে এটা শুরু হয় সেখানেই একটা কলঙ্ক ইন্ডিয়া ঢুকাই দিয়ে গেছে। সেটা হলো বাংলাদেশের সংবিধানে হাকিমিয়ার ঘোষণাকে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ওরা বাদ করে দিছে। এটা কিন্তু খুবই সুনির্দিষ্ট কারণ আছে ইন্ডিয়ার পক্ষ থেকে। তা না হলে, সুব্রত রায় চৌধুরী খুব ভালো মতোই জানতেন, এটা না হলে ইন্দিরা গান্ধীর পক্ষে ইন্ডিয়ার সংবিধানের সাপেক্ষে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে না। আর ওই সময় এই যে এখন যে মানে জয় গোস্বামী বলতেছি, এখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, যাই হোক, উনার বাবা জয়শঙ্কর। জয়শঙ্কর, জয়শঙ্কর, থ্যাংক ইউ। তো জয়শঙ্করের বাবা কে ছিলেন? সুব্রামানিয়াম ছিলেন, যে উনাকে বলা হয় যে ইন্ডিয়ার নিউক্লিয়ার ট্রিটির, মানে নিউক্লিয়ার তত্ত্বের জনক, ইন্ডিয়ার যুদ্ধের জনক। মানে ইন্ডিয়া যে সবসময় যুদ্ধ করে, কৌটিল্য, মানে চাণক্য নীতি, যুদ্ধ করে করে এলাকা কোয়েরসিভলি, মানে ক্ষমতা দিয়ে তাদেরকে যে মানে নিজের ক্ষমতার অধীনে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে, সেই মূল তত্ত্বের জনকই হলো এই সুব্রমণিয়াম সাহেব। তো সুব্রমণিয়াম সাহেব তখন বারবার বারবার সেই অনেক আগে মার্চ এপ্রিল থেকে প্রেশার দিচ্ছিলেন অ্যাজ এন ডিফেন্স অ্যাডভাইজার, যে বাংলাদেশ আক্রমণ করো, মানে পূর্ব পাকিস্তানকে ইয়ে করে নাও, কুক্ষিগত করে নাও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আর ব্যারিস্টার সুব্রত রায় চৌধুরী ওটাকে সাপোর্ট করলেন, যে ঠিক আছে, তোমরা যদি কুক্ষিত করে ওকে স্বাধীন করে দাও, তাহলে এর যে রাষ্ট্রটা হবে, এটা পাকিস্তান রাষ্ট্র যেন না থাকতে পারে। এইখানে বাংলাদেশের ভিতরে খুবই বড় একজন আছেন, হ্যাঁ, যিনি একজন সেকুলার ছিলেন, ঠিক আছে, যিনি বলে গেছেন, হ্যাঁ, যে আবুল মনসুর আহমেদ, এই যে ডেইলি স্টারের মানে সম্পাদক যিনি, হ্যাঁ, তার বাবা, অথচ দেখেন পিতায় পোলায় কত পার্থক্য। উনি বলছেন যে উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একজন লোক, ঠিক আছে।
উনি বলছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু এটাতে পাকিস্তান চেতনার তো এখানে না হওয়ার কিছু নাই। মানে পাকিস্তান চেতনাতে এটা বিনষ্ট হয় নাই। লাহোর প্রস্তাব তো এখনো আছে। লাহোর প্রস্তাব যদি ওই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ওই ভূমি যদি না হতো, তাহলে বাংলাদেশের তো অস্তিত্বই থাকতো না। বাংলাদেশ তো তাহলে পশ্চিম বাংলার একটা পূর্ব বাংলা হয়ে থাকতো, তাই না? বাংলাদেশ তো আর হইতো না। উনি বলছেন যে পাকিস্তানের তত্ত্ব এখনো বলবৎ আছে, বাংলাদেশ স্বাধীন হওয়ায় এক পাকিস্তানের জায়গায় দুই পাকিস্তান হয়েছে। এটা আসলে কেন বলছেন উনি? আমরা আরেকজন হিন্দু আহ ভদ্রলোক, এবং যিনি নিজেকে নাস্তিক বলেন, গৌতম ভদ্র, উনি একটা অসাধারণ বই লিখছেন। এই বইটা আপনাদের সকলেরই পড়া উচিত, ঈমান ও নিশান। ওখান থেকে আমরা এই মুসলিম চৈতন্যর যে বিষয়টা, এবং এটাকে কেন ইন্ডিয়া সাম্য মানবিক মর্যাদায় দিয়ে নিয়ন্ত্রণ করতে চাইছিল, এবং এখনকার সবাই কেন মুসলিম চৈতন্যকে মানে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা আমি উনার একটা কোটেশন পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। উনি এই বয়ান নির্মাণ করছেন নানা ঐতিহাসিকের কথা দিয়ে, বলতেছেন যে আসলে এইসব নানা উক্তির মধ্যে আমরা একটা মনোভাব কাজ করে, আমাদের একটা মনোভাব কাজ করে। সেটা হলো কৃষক বিদ্রোহকে, উনি তিতুমিরের কৃষক বিদ্রোহ সম্পর্কে বলতেছেন, কৃষক বিদ্রোহকে কোট আনকোট ধর্মনিরপেক্ষ করা, কোট আনকোট বৈজ্ঞানিক করা, ইউরোপীয় ধাঁচে পাওয়া, কলেজে পড়া বিশেষ ধরনের যুক্তিবাদী ইতিহাসের মাপে কেটে মানানসই করা, এই যুক্তিবাদী ব্যাখ্যায় সম্প্রদায়, ধর্ম ইত্যাদির প্রমাণপঞ্জি পাওয়া অসুবিধাজনক। তাই অনেক সময় সত্ত্বেও, কিন্তু ইত্যাদি অব্যয়ের মাধ্যমে অথবা পোশাক, ঢাকনা ইত্যাদি উপমার মাধ্যমে, অথবা শ্রেণী সংগ্রাম, জনযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, অনিবার্য দুর্বলতা ইত্যাদি বিশ্লেষণাত্মক শব্দের মাধ্যমে আমরা তিতুমিরকে মোটামুটি ভারতীয় রাষ্ট্রের তথা শাসক দলের মনমত ধর্মনিরপেক্ষতাবাদী ফরমায়েশি ধাঁচে তৈরি করি। উদ্দেশ্য মহৎ, এতে সন্দেহ নেই, কিন্তু তাতে কৃষক বিদ্রোহের মর্মবস্তু বোঝা যায় না। বিদ্রোহী নেতা তথা অনুগামীদের চৈতন্যের প্রতি, আত্মত্যাগের প্রতি মর্যাদা রক্ষা হয় না। তো বাংলাদেশের অনিবার্য চৈতন্য গাইস্ট হলো ইসলামী চৈতন্য। এই ইসলামী চৈতন্যেও যেন বাংলাদেশ একটা ইসলামী চৈতন্যের উপর ভিত্তি করে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র যেন না হতে পারে। এইটা তাহলে কি হবে? এটা যদি হয়, তাহলে তো ইন্ডিয়া বাংলা পাকিস্তান ভেঙে লাভ কি হইল? ইন্ডিয়ার দিক থেকে চিন্তা করেন। এখন সাব্বির আহমেদ উসমানী সাহেবের অনবদ্য কীর্তি হইল অবজেক্টিভ রেজলিউশন 49 সালে যে পাশ হয়েছিল, তখন যে সংবিধান সভা হয়েছিল, এই শব্দটা আমরা প্রায় শুনি। দেখেন, ওই যে সাব্বির আহমেদ উসমানী সাহেব যেই সংবিধান সভার সবচাইতে উল্লেখযোগ্য সদস্য বলা হয়, ওই সংবিধান সভার সদস্য কতজন ছিলেন জানেন? 70 জন মনে হয়, 69, 70 অথবা 71 টোটাল সদস্য, পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে। এর মধ্যে আহ 40 জনেরও বেশি আসছে পূর্ব পাকিস্তান থেকে। খেয়াল করেন বিষয়গুলো, ভাবেন। তার মানে কি, পাকিস্তানের যেই সংবিধান সভা হয়েছিল, যার উপরে অবজেক্টিভ রেজলিউশন পাস হয়েছিল, যার উপরে হাকিমিয়া সংবিধানের প্রথমে লেখা হয়েছিল, যেটা কিনা সাব্বির আহমেদ চৌধুরী সাব্বির আহমেদ সাহেবের মানে তত্ত্বাবধানে হয়েছিল, সেই সংবিধান সভার অর্ধেকেরও বেশি সদস্য আসছে পূর্ব পাকিস্তান, আমাদের এই বাংলাদেশ থেকে। তাহলে 71 সালের এপ্রিল স্বাধীনতা ঘোষণাপত্রে এবং 72 সালে কিভাবে আমরা এই হাকিমিয়াকে বাদ দিয়ে নয়া বাংলাদেশ কায়েম করি? ওইখানেই গোড়ার গলদ, এইখানেই হলো বাংলাদেশের রাষ্ট্রের আত্মিক রোগ বা হৃদরোগ। ঠিক আছে? তো তাহলে দেখা গেল কি, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু তার আত্মাকে খারিজ করে দিছে। বাংলাদেশের স্বাধীনতায় কোনো সমস্যা নাই, আমি দেখি না, কিন্তু এই আত্মাকে খারিজ করে দেওয়া কি অনিবার্য ছিল? আত্মাকে সহই কি বাংলাদেশ স্বাধীন হইতে পারতো না? বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পারতো না? এবং আমি আপনাদেরকে একটা হাইপোথিসিস বলি, অবজেক্টিভ রেজলিউশনের সাপেক্ষেই যদি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করতে পারতো, তাহলে এত সংখ্যক স্বাধীনতা বিরোধী বাংলাদেশ থেকে থাকতো না, তারা স্বাধীনতা যুদ্ধে জয়েন করত। কারণ 69 সালে বেশিরভাগ স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতা পাকিস্তান ভঙ্গের বিরোধিতা করছিল,
71 সালে, 69 সালে তারা আইয়ুব বিরোধী আন্দোলন করছিল, সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করছিল, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করছিল। এগুলো আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা বুঝবো সাব্বির আহমেদ উসমানী কত বড় কাজ করছেন। আর এই সাব্বির আহমেদ উসমানী সাহেব কে আমরা আলোচনার মধ্যে রাখি না, আলোচনার মধ্যে আনি না, এটা আমাদের জন্য একটা খুবই বড় মানে ছিল, নেগেটিভ জিনিস ছিল, যেটা আমরা আস্তে আস্তে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতেছি, এবং যেই জন্য আজকে আমরা এই আলাপ আলোচনাটা করতেছি। তো এনিওয়ে, আমি আপাতত এখানেই থামবো। আমি আশা করব এরপরে যারা বক্তব্য দিবেন তারা আরো নিক আনবেন।